আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এসএসসি সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের একটি ভিডিও আমরা এর পূর্বে আমাদের গ্রুপে এবং পেজে পোস্ট করে দিয়েছি। সেটা ছিল এই বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারের সাজেশন। সেই সাজেশনে আমরা 5টা প্রশ্ন দিয়েছিলাম। সেই প্রশ্নগুলোর মধ্যে এখানে 3টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন ছিল প্রমাণ করো যে √11 একটি অম্লক সংখ্যা, √7 ও √9 এর মধ্যে দুটি অম্লক এবং দুটি মূলদ এবং দুটি অম্লক সংখ্যা নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন ছিল এ ও বি এর মধ্যে একটি মূলদ ও একটি অম্লক সংখ্যা নির্ণয় করো। 4 এবং 5 নম্বর প্রশ্ন আমরা লিখি নাই, এর একটু করে লিখবো। তো আজকে আমরা করব এই সাজেশনের প্রশ্নগুলোর সমাধান সলভ এবং কিছুটা বেসিক বাস্তব সংখ্যা অধ্যায়ের কিছুটা বেসিক এবং এই প্রশ্নগুলোর সমাধান করব আজকের অধ্যায়ে। তো আমরা যদি বেসিক শিখতে যাই, প্রথমে আমাদের এই বাস্তব সংখ্যায় তিনটা জিনিস জানতে হবে। একটা হলো বাস্তব সংখ্যার বেসিক, একটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ অর্থাৎ লব বাই হর আকারে লব ভাগ হর আকারে প্রকাশ করা হয় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 10/7, তো এই 10/7 সংখ্যাটিকে 10 হলো লব, 7 হলো হর, অর্থাৎ হর ভাগ লব আকারে প্রকাশ করা যায়। তাহলে এই 10/7 একটি মূলদ সংখ্যা। আরো একটি সংখ্যা যদি লিখি 15/3, তাহলে এই যে 15/3 অর্থাৎ 15/3 সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে এই 15/3 হলো একটি মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যা কিছু নিয়ম আছে। মূলদ সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে এমন যে আমরা যদি 5 লিখি অথবা 10 লিখি, এখানে 5 কি মূলদ সংখ্যা আর 10 কি মূলদ সংখ্যা? আমরা যদি চিন্তা করি এই 5-এর নিচে কিছু নাই, মানে কি একটা 1 আছে। আমরা যে কোনো যদি সংখ্যা একটা লিখি 1000, 2000, তো এই 1000 সংখ্যা যদি আমরা লিখি, তো এই 1000 সংখ্যার নিচে আমরা একটা মনে মনে 1 ধরে নিই, যে একটা আমাদের কি থাকে, সুপ্ত অবস্থা থাকে। তো ঠিক তেমনি 5 বা 10 বা যে কোনো সিঙ্গেল নাম্বার গুলো যদি আমরা একটা লিখি 25, তাহলে এই প্রত্যেকটা সংখ্যার নিচে একটা 1 আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যার নিচে যদি একটা 1 থাকে, তাহলে এই সংখ্যাটা কি হয়, ভগ্নাংশ হয়। কারণ উপরে 5 নিচে 1, তাহলে উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। উপরেরটা লব, নিচেরটা হর, প্রত্যেকটাতেই লব আর হর আকারে পাই। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাই কি মূলদ সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে 25, 10, 5 বা যে কোনো সংখ্যা লিখি না কেন, প্রত্যেকটা সংখ্যা হলো মূলদ সংখ্যা। এখন আরো একটা সংখ্যা লেখা যায় 1.2 দশমিক অলা সংখ্যা। এই দশমিক অলা সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে। এখন আমরা যদি এখানে 12কে 10 দিয়ে ভাগ দেই, 12কে যদি 10 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাই 1.2। অর্থাৎ এই 1.2 এর আগে অর্থাৎ পূর্বে যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু একটা ভগ্নাংশ, যদি এটা যদি ভগ্নাংশ হয়, তাহলে এটাও একটা কি মূলদ সংখ্যা। এখন আমরা যদি আবার চিন্তা করি 1.5 1.5 যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা একটা নিয়ম জানি যে দশমিক তুলে দিলে নিচে একটা 1 দিয়ে ভাগ করতে হয়, আর দশমিকের পর যে কয়েকটা সংখ্যা থাকে সেই কয়েকটা শূন্য বসে। তাহলে যেহেতু একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য। তাহলে আমরা এইখানে পাইতেছি সংখ্যাটাকে 15/10। তাহলে 15/10 আমাদের সংখ্যাটা ছিল 1.5, পাইলাম আমরা 15/10। তাহলে এটা কি একটা ভগ্নাংশ? এটা যদি একটা ভগ্নাংশ হয়, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আশা করি মূলদ সংজ্ঞা এবং মূলদ সংখ্যার উদাহরণগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তোমরা বুঝতে পারছো। এবার আসো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে অর্থাৎ লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, তাহলে অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যার মধ্যে আমাদের পড়তেছে, আমরা যদি একটা সংখ্যা লিখি 11.7575 ডট 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 ডট, এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা দশমিক আছে, দশমিক হলেও এখানে যে আমাদের এই যে এই সংখ্যাগুলো বারবার রিপিট হয়েছে এবং এটা অসীম পর্যন্ত চলতে আছে। আর আমরা মূলদ সংখ্যার বেলায় দেখছি যে আমাদের ছিল 1.5,
যেটা এইখানে শেষ ছিল, এটা সীমা ছিল, আবার দেখছিলাম 1.2, কিন্তু এইখানে এই সংখ্যাটার এটা সীমা নাই, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। তো যে সংখ্যাগুলো যে এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে সেই সংখ্যাগুলো হলো অমূলক সংখ্যা, আর যেই সংখ্যাগুলোকে যে এভাবে সীমা থাকবে অর্থাৎ লিমিট থাকবে একটা, তার সেটা হলো মূলদ সংখ্যা। এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, কিন্তু এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। এই জন্য এইটা হলো অমূলদ সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা। তো এবার আসা যাক আবৃত সংখ্যা বা পৌনঃপুনিক সংখ্যা। আবৃত সংখ্যা, এই আবৃত সংখ্যার আর একটা নাম হলো, সেটা হলো পৌনঃপুনিক সংখ্যা। এটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক পৌনঃপুনিক এই পৌনঃপুনিককে কিভাবে প্রকাশ করে? আমরা যদি একটা সংখ্যা লিখি 3.9, এই 9 এর উপর একটা দশমিক দিছি, উপরে সংখ্যার উপরে যদি দশমিক থাকে তাহলে সেটাকে পৌনঃপুনিক বলে। যেহেতু 9 এর উপরে দশমিক আছে তাহলে 9 পৌনঃপুনিক, 9 এর উপর পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই সংখ্যাকে আমরা প্রকাশ করব 3 দশমিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু যার উপর পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটা বারবার রিপিট হবে, তাহলে 999। এটা তো আর বারবার লেখা সম্ভব না, এই জন্য আমরা ডট ডট দিয়ে শেষ করে দেবো। এখন আরো একটা সংখ্যা যদি আমরা লিখি 10.11, 10.11, আমরা দুইটার উপরেই পৌনঃপুনিক দিছি। তো এখন এই সংখ্যাটা আমরা কিভাবে লিখবো? পৌনঃপুনিকের আগ পর্যন্ত ঠিক থাকবে 10. তারপরে এখানে 1 1 দুইটার উপরেই পৌনঃপুনিক আছে, তাহলে 1 1 1 1 1 1 চলতেই থাকবে। আরো যদি লেখা যায় 5.39, তাহলে পৌনঃপুনিক 5.3 এবং 9 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে সংখ্যাটা হবে 5 দশমিক পর্যন্ত ঠিক থাকবে 39। যেহেতু দুইটার উপর পৌনঃপুনিক আছে দুইটাই রিপিট হবে 39 ডট ডট ডট। এখন এখানে আরেকটা বিষয় আছে, 3 সংখ্যার বেলায় আমরা যদি তিনটা সংখ্যা লিখি 5 3 4, 5 3 4, এখানে 5 এবং 4 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এই সংখ্যাটা কিভাবে আমরা প্রকাশ করব? এই সংখ্যাটাকে প্রকাশ করব 5 3 4 5 3 4 ডট ডট ডট। অর্থাৎ মাঝখানে যদি দুইটা বা চারটা বা একটা যে কোনো সংখ্যা থাকুক না কেন, প্রথমে এবং শেষে যদি পৌনঃপুনিক দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা সংখ্যা বারবার রিপিট হবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। অর্থাৎ এই সংখ্যাটা এইরকম হইতো 5 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, কিন্তু এখানে 3 এর উপর পৌনঃপুনিক দেওয়া হয় না। প্রথমে এবং শেষে থাকলে মাঝখানের সংখ্যাগুলোকে পৌনঃপুনিক দেওয়া লাগে না। যেহেতু এখানে 3 এর উপর পৌনঃপুনিক নাই আর 3 মাঝখানে, বাকি দুইটাতে প্রথমে এবং শেষে পৌনঃপুনিক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা বারবার রিপিট হবে। এখন 4 ডিজিটের যদি আমরা আমরা দেখি 3 4 5 6, এখানে 3 এবং 6 এর উপর যদি যেহেতু পৌনঃপুনিক আছে তাহলে সংখ্যাটা হবে 3 4 5 6 3 4 5 6, এভাবে চলতেই থাকবে। তো এই গেল পৌনঃপুনিক, আবৃত এবং মূলত মূলদ সংখ্যা। তো এবার আসো আমরা সমাধানে যাই। যারা আমাদের এই ক্লাসের এই অধ্যায়ের সাজেশন গুলো পাও নাই, তারা আমাদের পেজে নক দিও, আমাদের পেজ থেকে এই সাজেশনটা কালেক্ট করে নিতে পারবা। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল প্রমাণ করো যে √11 একটি অমূলদ সংখ্যা। তো এখানে √11 এর পরিবর্তে যে কোনো অমূলদ সংখ্যা থাকতে পারতো, এখানে 7 থাকতে পারতো, 13 থাকতে পারতো, 15 থাকতে পারতো, যে কোনো সংখ্যা একটা থাকতে পারতো। তো এইভাবে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারে যে একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। তো এই গেল আমাদের বেসিক। এবার আসবো আমরা সাজেশনের অর্থাৎ অধ্যায়ভিত্তিক অঙ্কগুলা থেকে আমরা যে সাজেশনটা পেয়েছি সেই সাজেশনের সমাধানগুলো করাবো। তো যারা এই সাজেশনগুলো এখনো পাও নাই তারা আমাদের পেজে নক দিও, আমরা পেজের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের প্রথম প্রশ্ন বলছে প্রমাণ করো যে √11 একটি অমূলদ সংখ্যা। তো আমরা প্রথম প্রশ্নের সমাধানে যাচ্ছি। সমাধান লিখবো, আমরা জানি এখানে যে সংখ্যাটা দিচ্ছে আমাদের সেই সংখ্যাটা হলো 11। এই সংখ্যার পরিবর্তে যে কোনো সংখ্যা দিতে পারতো, এখানে 13 দিতে পারতো, 15 দিতে পারতো, 17 18 19, যে কোনো সংখ্যা দিতে পারতো, 7ও দিতে পারতো, 5 দিতে পারতো। তো এইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এখানে যে কোনো সংখ্যা থাকুক না কেন আমরা এইভাবে অঙ্কটা করবো। তো আমাদের প্রথমে দিছে যে সংখ্যাটা দিচ্ছে সেটা হলো 11। তো 11-র আগে এবং পরে আমরা দুইটা পূর্ণবর্গ সংখ্যা নিব। পূর্ণবর্গ সংখ্যা কি? 11কে আমরা যদি রুট করি তাহলে আমরা একটা দশমিক মান পাবো, 11কে যদি আমরা একটা রুট করি তাহলে দশমিক মান পাবো, কিন্তু আমরা যদি 9কে রুট করি তাহলে কিন্তু একটা দশমিক না পূর্ণ সংখ্যা পাবো। এখানে তোমার 3 দশমিক সামথিং আসবে,
কিন্তু 9 কে যদি আমরা রুট করি তাহলে 3 পাবো, পুরো 3। তাহলে যে সংখ্যা মানে 11-র আগে এবং পরে আমরা এরকম একটা পূর্ণ সংখ্যা বাইর করে নিব। তো আমরা 11-র আগে হলো 9 এবং 11-র পরে হলো 16। তাহলে 9 এবং 16। এখন এখানে যদি আমার 19 থাকতো, 19 যদি থাকতো তাহলে আমরা কি পাইতাম? 19-এর পূর্বে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হলো 16, 19-এর পরে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হলো 5। তো এইভাবে বের করে নিতে হবে যে একটা পূর্ণবর্গ সংখ্যার। তো এরপর আমরা কি করব? এরপর আমরা প্রত্যেকটাকে বর্গ করে দিব। প্রত্যেকটাকে যদি বর্গ করি √9, √11, √16। তো আমরা 9 কে যদি রুট করি তাহলে পাবো 3, 11 কে যদি আমরা রুট করি আমরা দশমিক মান পাবো, কিন্তু দশমিক মান আমরা লিখবো না, এখানে 11 √11 লিখবো। তারপরে 16 কে যদি আমরা রুট করি পাবো 4। আমরা এখানে পেলাম 3, তার থেকে √11 বড়, 11 থেকে 4 বড়। কিন্তু এখানে একটা বিষয় হলো 3 এবং 4 এই দুটো কিন্তু ক্রমিক নাম্বার। 3, 4 ক্রমিক নাম্বার। আমরা যদি লিখি 1, 2, 1, 2 ক্রমিক নাম্বার, 2, 3 ক্রমিক নাম্বার, 3, 4 ক্রমিক নাম্বার, 4, 5 ক্রমিক নাম্বার। এগুলো প্রত্যেকটাই ক্রমিক নাম্বার। ক্রমিক নাম্বার হলো যে তোমাদের স্কুলের যে রোল নাম্বার, সিরিয়াল নাম্বারটা, রোল নাম্বার গুলা যে 1-এর পর 2, 2-এর পরে 3। তো আমরা 1-এর পরে 2 লিখবো, 2-এর পর 3 লিখবো। আমরা কেউ যদি চাই, ইচ্ছা করি 2-এর পরে 4 লিখতে পারবো না, 3 বাদ দিয়ে, তারপরে 3 লিখতে পারবো না, যে 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 3। ঠিক এটা যেমন ক্রমিক নাম্বারের মধ্যে পড়তেছে না? তো এখন এই জায়গায় দেখো, এটা হলো 3, এটা হলো 4, তাহলে 3-এর থেকে 4 বড় অবশ্যই। আর 3 আর 4 হলো ক্রমিক নাম্বার, কিন্তু ক্রমিক নাম্বারের মাঝখানে আমরা কোনো একটা সংখ্যা ঢুকাতে পারবো না। এখন আমরা যদি √11 করি তাহলে একটা আমরা 3 দশমিক সামথিং মান পাবো। তাহলে 3 এবং 4-এর মাঝে আমরা একটা সংখ্যা ঢুকাই দিছি, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমরা লিখবো যে যেহেতু, এখানে লিখবো যেহেতু √11 3 অপেক্ষা 3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট, 4 অপেক্ষা ছোট। সেহেতু √11 একটি √11 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। কারণ যে আমরা এখানে দেখলাম যে ক্রমিক নাম্বারের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা ঢুকতে পারে না, কোনো সংখ্যা ঢুকতে পারে না। ঠিক আছে, ক্রমিক নাম্বার এগুলো 1, 2 পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ভিতরে আর কোনো পূর্ণ সংখ্যা ঢুকতে পারে না। আমরা এখানে চাইলেই 2-এর ভিতরে, এই 2, 3-এর ভিতরে, 1 এবং 2-এর ভিতরে 3 ঢুকাইতে পারবো না, যে 3 ঢুকাই তারপরে এখানে 2 দিব, এটা লিখতে পারবো না। ঠিক এইটাই সেম কাহিনী এখানে ঘটছে। তাহলে লিখবো এখন, যদি √11 যদি মূলদ সংখ্যা হয়, যেহেতু আমাদের √11 পূর্ণ সংখ্যা হলো না, তাহলে আমাদের √11 হয় মূলদ সংখ্যা হবে, না হয় অমূলদ সংখ্যা হবে। তাহলে এবার আমরা ধরে নিলাম যদি √11 মূলদ সংখ্যা হয়, তবে ধরি √11 সমান p/q। আমি শুরুতেই বলছি মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় লব বাই হর আকারে। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় লব বাই হর আকারে। তো লবকে প্রকাশ করা, এটাকে আবার প্রকাশ করা হয় p/q দিয়ে। এটা তোমরা সবাই জানো। তো মূলদ সংখ্যাকে p/q আকার বা লব বাই হর আকারে প্রকাশ করা যায়। যেহেতু আমরা এটা পূর্ণ সংখ্যা হলো না, তাহলে আমরা ধরে নিলাম এটা মূলদ সংখ্যা। তাহলে √11 যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এই √11 মান p/q এর সমান হবে, অর্থাৎ লব বাই হরের সমান হবে। এখন করবো আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। উভয় পক্ষে যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে তাহলে আমাদের √a² যায় কাটা, এখানে থাকতেছে শুধু 11, আর আমার এখানে হইতেছে p²/q²। আমরা নিচের লাইনটুকু মুছে দিই। তাহলে আমরা পাইতেছি যে 11 ইকুয়াল পাইতেছি p²/q²। এখন উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করব। উভয় পক্ষকে যদি আমরা q দ্বারা গুণ করি, তাহলে এখানে পাইতেছি p²/q² ইন্টু q। এই q আর এই q কাটা যায়, নিচে একটা q থাকে। তাহলে আমরা পাইতেছি লাইনটা 11q ইকুয়াল পাইতেছি p²/q। তো এখানে এবার লিখবো, এখানে
লিখবো এখানে 11Q সমান একটি পূর্ণ সংখ্যা। কিভাবে? আমরা কিউ এর মান 1 2 3 4 কিউ এর মান 1 2 3 4 যাই ধরি না কেন, 1 2 3 4 যাই ধরি না কেন, এখানে তুমি যদি কিউ এর মান যদি 2 ধরো তাহলে 2 আর 11 গুণ করলে 22 হয়, তাহলে 22 একটা পূর্ণ সংখ্যা। কিউ এর মান যদি 1 ধরো তাহলে 11 আর 1 গুণ করলে হয় 11ই, তাহলে 11 একটা পূর্ণ সংখ্যা। তুমি যদি 3 ধরো 33 হবে, তাহলে 33 একটা পূর্ণ সংখ্যা। এখানে কিউ এর মান যাই ধরো না কেন, এই কিউ এর মান যাই ধরো না কেন, এখানে এই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা হবে। তো আমরা ওইটাই লিখছি যে কিউ 11Q অর্থাৎ 11Q একটি পূর্ণ সংখ্যা এবং এবং পি স্কয়ার বাই কিউ সমান একটি ভগ্নাংশ। একটি ভগ্নাংশ, কারণ পি স্কয়ার বাই কিউ এটা লব্বাই হর আকার আছে, তাহলে এটা একটা ভগ্নাংশ। এখন আমাদের শর্ত হলো যে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পরস্পর সমান হতে পারে না, এটা একটা নিয়ম। ঠিক আছে, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা পরস্পর সমান হতে পারে না, কিন্তু আমাদের এখানে এটা ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা পরস্পর সমান হয়ে আছে, তাহলে আমাদের এই কথাটার কোনো ভিত্তি থাকে না। আমরা লিখবো যে অতএব এখানে লিখবো কিন্তু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পরস্পর সমান হতে পারে না। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পরস্পর সমান হতে পারে না, তাহলে আমার এইটাও সমান হবে না। অতএব 11Q ইজ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। ঠিক আছে, তো আমার যদি এইটা যদি সত্যি না হয়, তাহলে আমরা যে ধরে নিছিলাম 11 ইকুয়ালস হলো পি স্কয়ার কিউ, তাহলে ওইটাও আমাদের সত্যি হবে না। সুতরাং 11 ইজ √11 ইজ নট ইকুয়াল পি বাই কিউ, এটা আমরা ধরে নিছিলাম যদি এটা মূলদ সংখ্যা হয় তাহলে এটা হবে, তাহলে এটাও আমাদের হলো না, এটাও সমান হলো না, যে আমরা ধরে নিছি √11 মূলদ সংখ্যা সেটাও হলো না। তাহলে অতএব লিখবো যে অতএব √11 একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে √11 একটা পূর্ণ সংখ্যা হলো না, কারণ আমরা এটা 3 এবং 4 এর মাঝে পেয়েছি, তো এই জন্য এটা পূর্ণ সংখ্যা হলো না, কারণ ক্রমিক নাম্বারের মাঝে কখনোই পূর্ণ সংখ্যা ঢুকতে পারে না। তারপরে দেখলাম এটা মূলদ সংখ্যা হতে পারে, এটা মূলদ সংখ্যা, কিন্তু এটা দেখলাম মূলদ সংখ্যার মধ্যেও পড়ে না। তাহলে এটা যদি মূলদ সংখ্যা না পড়ে, পূর্ণ সংখ্যা না পড়ে, তাহলে এটা একটাই থাকে, সেটা হলো অমূলদ সংখ্যা। তাহলে অতএব √11 একটি অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা পরের অঙ্কের সমাধানে যাই। আমাদের পরের প্রশ্নটা হলো √7 ও √9 এর মধ্যে দুটি মূলদ এবং দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখবো যে সংখ্যা দুইটা দেওয়া আছে, এখানে কত সংখ্যা দেওয়া আছে, √7 এবং দেওয়া আছে √9। তো √7 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 2.645 এবং √9 কে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাই 3। এখন আমরা লিখবো যে √7 ও √9 এর মধ্যে দুটি প্রথমে বলছে মূলদ, তাহলে প্রথমে আমরা মূলদ লিখবো। প্রথমে দুটি মূলদ সংখ্যা নির্ণয়, তাহলে আমরা প্রথমে √7 এবং √9 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখব যে মনে করি এ একটি সংখ্যা, বি একটি সংখ্যা। এই এ এবং বি এর মান নিব আমরা √7 এবং √9 এর মাঝামাঝি মান। এখানে √7 এর মান হলো 2.645, তার আমরা আর 9 এর মান হলো 3, তার আমরা এর মান নিব, হলো 2. এর থেকে একটি বড় এবং এর থেকে ছোট, এর থেকে বড় এবং এর ছোট মাঝামাঝি, তাহলে নিব 675 নেই। এখানে কেউ যদি 675 না নিয়ে 67 নিত তাও হয়তো
এখানে যদি 7, 8 নেয় কেউ তাও হবে। আমরা নিব এখানে 2.64 এবং 3 মাঝামাঝি মান। মুরগি রে, তাহলে বি এর মান নিব 2.64 এবং 3 এর মাঝামাঝি মান। তাহলে আমরা নিব 2.90 নিলাম, 905 নিলাম। আমরা এখানে এ ও বি দুইটা মান ধরে নিছি, এই মান দুইটা নিছি √7 এবং √9 এর মানের মাঝামাঝি, মানে মাঝখানে, এর থেকে বড় এর থেকে ছোট। তো এবার লিখব যে স্পষ্টত এ ও বি, এই যে এ ও বি এই সংখ্যা দুইটা উভয়ই বাস্তব সংখ্যা, অর্থাৎ এ ও বি উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই √7 অপেক্ষা বড়, কিন্তু 3 অপেক্ষা ছোট। এখানে যে আমরা এ ও বি এর মান দুইটা নিছি, দুইটাই বাস্তব সংখ্যা এবং উভয় মানই, অর্থাৎ এ এবং বি উভয় মানই √7 এর থেকে বড় এবং √9 অর্থাৎ 3 থেকে ছোট। এরপর আমরা লিখব যে অর্থাৎ এই কথাটা লিখব যে √7 গ্রেটার দেন 2. কত লিখছিলাম আমরা 2.705, এর থেকে বড় হলো 3, এবং লিখব √7 এর চেয়ে বড় হলো 2.905 গ্রেটার দেন হলো 3। অর্থাৎ আমরা এই যে কথাটা যে লিখছি উভয়ই 7 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট, ওই কথাটাই আমরা এটা অর্থাৎ দিয়ে দিয়েছি। তাহলে লিখবো যে অতএব 2.705 এবং 2.905 দুটি মূলদ সংখ্যা। এবার আমরা নির্ণয় করব √7 ও √9 দুটি অমূলক সংখ্যা। তো কিভাবে লিখবো? আবার লিখবো যে এখান থেকে লিখবো যে আবার ধরি বা আবার মনে করি এবার আমরা এর আগে এ এবং বি নিয়েছিলাম, এবার নিব এক্স এবং ওয়াই। এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা। তো সেম আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান নিব √7 এবং 3 এর মাঝামাঝি মান। তো আমরা এখানে নিলাম 2.75 ডট ডট ডট, আর এখানে নিব 2.95 ডট ডট ডট। এখানে আমরা দুইটা সংখ্যা ধরে নিছি যে দুইটা সংখ্যা √7 এবং 3 এর মাঝখানে আছে, অর্থাৎ √7 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট। এবার লিখব স্পষ্টত এক্স ও ওয়াই উভয়ই বাস্তব এবং উভয় সংখ্যাই √7 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট। তাহলে লিখবো অর্থাৎ √7 গ্রেটার দেন 2.75 ডট ডট ডট, এর চেয়ে বড় হলো 3, এবং লিখবো √7 এর চেয়ে বড় 2.895
95 ডট 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 3 থেকে বড় লিখবো যে সুতরাং 2.75 ডট 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 এবং 2.95 ডট 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 দুটি অমূলদ সংখ্যা এই হলো আমাদের দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান। প্রথম গেল, দ্বিতীয় গেল, এবার আসবো আমার তৃতীয় নম্বরে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো বুঝতে না পারলে আমাদের কমেন্টে জানাবা।